সর্বশেষ ভিডিওর উদাহরণের উপর ভিত্তি করে দেখা যাক যদি আমরা চেষ্টা করা কোনো নিয়মকানুন পেতে পারি এটা বের করার জন্য যে কত সংখ্যক সিগনিফিকেন্ট আকৃতি বা কত সংখ্যক সিগনিফিকেন্ট অঙ্ক আছে একটি সংখ্যায় বা একটি পরিমাপে। তো প্রথম যে জিনিসটি যা খুবই অসম্ভাবী তা হলো কোনো অশূন্য অঙ্কের মধ্যে অবস্থিত কোনো শূন্য সিগনিফিকেন্ট হয়। পরিষ্কারভাবে এখানে 7 ও 5 সিগনিফিকেন্ট, এদের মধ্যে অবস্থিত শূন্য সিগনিফিকেন্ট হতে যাচ্ছে। তো এটা লেখা যাক এখানে। তো কোনো নন জিরো ডিজিটস অর্থাৎ কোনো অশূন্য অঙ্ক এবং জিরোস ইন বিটুইন অর্থাৎ এদের মধ্যে শূন্য সিগনিফিকেন্ট হতে যাচ্ছে। এটা ভালোই সরাসরি এখন শূন্য যা অশূন্য অঙ্কের মধ্যে অবস্থান করে না, এটা হয়ে যায় সামান্য একটু বেশি বিভ্রান্তিকর। তো আমরা শুধু নিশ্চিত হই যে এটা আমাদের কয়েকটি বের করতে পারি আমরা। তো তুমি সবসময় বের করতে পারো যখন তুমি সিগনিফিকেন্ট সংখ্যা নিয়ে চিন্তা করছো। নেতৃত্বকারী শূন্য, যা এখানে যখন আমি নেতৃত্বকারী শূন্যগুলি নিয়ে কথা বলি আমি বলছি যে ওই শূন্যগুলোর কথা যা তোমরা অশূন্য অঙ্কের আগে আসে আমাদের, এগুলো হচ্ছে নেতৃত্বকারী শূন্য। এখানে এগুলো নেতৃত্বকারী শূন্য। তো নেতৃত্বকারী শূন্য নেই, এখানে কোনো নেতৃত্বকারী শূন্য নেই এটার এবং এটার, কিন্তু কোন অবস্থায় নেতৃত্বকারী শূন্যগুলো সিগনিফিকেন্ট নয়। তো নেতৃত্বকারী শূন্যগুলো সিগনিফিকেন্ট নয়, ঠিক আছে। আমি এটা এখানে লিখবো লিডিং জিরোস নট সিগনিফিকেন্ট, অর্থাৎ নেতৃত্বকারী শূন্যগুলো সিগনিফিকেন্ট নয়। এবং তো সর্বশেষ প্রশ্নটি যা সব মিলিয়ে তোমার কাছে আছে, আমি বুঝিয়েছি তোমার শুধু আছে অশূন্য অঙ্ক, শূন্য আছে এদের মধ্যে, তোমার থাকতে পারে কিছু নেতৃত্বকারী শূন্য যা আমরা এরই মধ্যে ঠিক করেছি যে এখানে সিগনিফিকেন্ট নয়। তো একমাত্র জিনিস বাকি আছে, তোমাকে বের করতে হবে তুমি পেছন দিকে শূন্যগুলো দিয়ে কি করবে। শূন্যগুলো সর্বশেষ অশূন্যের পেছনে শূন্যগুলো বা সর্বশেষ অশূন্য অঙ্কের ডান দিকে শূন্যগুলো। তো এই পেছন দিকে শূন্যগুলো এখানে পেছন দিকে, আসলে এখানে দুটি পেছন দিকে শূন্য আছে এবং তারপর 3টি পেছনের দিকে শূন্য আছে এখানে। তো আমাকে তৈরি করতে দাও সামান্য ট্রায়ালিং জিরোস অর্থাৎ পেছনের দিকে শূন্য। আমরা এদের দিয়ে কি করব? তো এটা নিয়ে চিন্তা করার সহজ উপায় হলো যদি তোমার একটি ডেসিমেল অর্থাৎ দশমিক ভগ্নাংশ থাকে, যদি সেখানে একটি দশমিক ভগ্নাংশ থাকে তোমার সংখ্যার যে কোনো জায়গায় তাদের গণনা করো। যদি তোমার একটি দশমিক ভগ্নাংশ থাকে কাউন্ট দেম অর্থাৎ তাদের গণনা করো সিগনিফিকেন্ট হিসেবে, অর্থাৎ তাদের গণনা করো সিগনিফিকেন্ট হিসেবে। যদি সেখানে কোনো দশমিক ভগ্নাংশ না থাকে, নো ডেসিমেল অর্থাৎ দশমিক ভগ্নাংশ সংখ্যার কোথাও না থাকে, তখন এটা অনেকটা সন্দেহজনক। তুমি এক প্রকার নিশ্চিত নও যে এটা হলো এই অবস্থা। তো পরিষ্কারভাবে এটা একটি দশমিক ভগ্নাংশ আছে। তো তুমি পেছনের শূন্যগুলো গণনা করো, এগুলো হচ্ছে শেষ পর্যন্ত। এখানে একটি দশমিক ভগ্নাংশ আছে, তো তুমি পেছনের শূন্যগুলো গণনা করো। একটি দশমিক ভগ্নাংশ আছে এখানে, তো তুমি পেছনের শূন্যগুলো গণনা করো। এখানে কোনো পেছনের শূন্য নেই এবং এখানে আচ্ছা যে উপায় তুমি এখানে আমি এখানে বসিয়েছি দশমিক ভগ্নাংশ দিয়েছি, এখানে তুমি এটা গণনা করবে। তো যদি তোমার দশমিক ভগ্নাংশ থাকে তুমি 5টি গণনা করবে। তো যদি তোমার দশমিক ভগ্নাংশ না থাকে, যদি তোমার শুধু থাকে 37,000 অর্থাৎ 37,000 এটার মতো, এটা সন্দেহজনক। এবং কেউ যদি তোমাকে আরো তথ্য না দেয়, তোমার সর্বোত্তম কাজ হবে যে শুধু পরিমাপ করে নিকটতম 1000 পর্যন্ত, তারা ঠিকভাবে পরিমাপ করে না এই সামান্য, তখন শুধু 37,000 পাওয়া যাবে। তো কোনো দশমিক ভগ্নাংশ নেই, আমাকে এটা এভাবে লিখতে দাও, এটা অ্যাম্বিজিয়াস অর্থাৎ সন্দেহজনক। যেটা মনে হচ্ছে তুমি সত্যিকার অর্থ নও, তুমি নিশ্চিত নও যে এটা ঠিক কি বোঝায়, এটা পরিষ্কার নয় যে এটা কি বোঝায়। তুমি হয়তো নিরাপদ এটা ধরে নেওয়ার জন্য এটা গণনা করতে হবে না। তো নট কাউন্ট দ্য ট্রায়ালিং জিরোস অর্থাৎ পেছন দিকে শূন্য গণনা করতে হবে না। যদি কেউ সত্যিকার অর্থে পরিমাপ করে অথবা তোমাকে কেউ কিছু পরিমাপ করতে তোমার কখনো পরিমাপ করতে হয় ঠিক ওই জিনিসটা পর্যন্ত, তখন তোমার উচিত হবে শেষে একটি দশমিক ভগ্নাংশ দেয়া এটার মতো এবং নির্দিষ্ট করার জন্য যে একটি চিহ্ন আছে। ধরা যাক তোমার আছে, তুমি পরিমাপ করো আমাকে একটা ভিন্ন সংখ্যা করতে দাও। ধরা যাক তুমি পরিমাপ করো 56,000 অর্থাৎ 56,000 টাকা এবং 6 নির্দিষ্ট করার জন্য একটি চিহ্ন আছে। অবশ্যই এটা সর্বশেষ সিগনিফিকেন্ট অঙ্ক। এবং কখনো তুমি দেখাবে একটি দাগ 6 এর উপর বসানো এবং কখনো তুমি দেখবে যে একটি দাগ 6 এর নিচে বসানো, এবং এটা উপকারী হতে পারে কারণ হয়তো তোমার সর্বশেষ সিগনিফিকেন্ট অঙ্ক হতে পারে এই শূন্য ঠিক এখানে। হয়তো তুমি শতক পর্যন্ত পরিমাপ করতে সক্ষম ধরে নেওয়ার একটি পরিমিত ধাপ পর্যন্ত। তো তখন তোমাকে করতে হবে তুমি লিখবে কোনো কিছু, এটা ঠিক 5600 অর্থাৎ 5600 এবং তারপর তুমি বসাও একটি দাগ ওই শূন্যের উপরে বা দাগ ওই শূন্যের নিচে বলার জন্য যে এটা ছিল সর্বশেষ সিগনিফিকেন্ট সংখ্যা। তো যদি তুমি দেখো যে কোনো কিছু এটার মতো, তুমি বলবে 3টি সিগনিফিকেন্ট সংখ্যা। এটা অতটা সচরাচর ব্যবহার করা হয় না। এটা আরো ভালো উপায় হলো একটি বিজ্ঞানসম্মত চিহ্ন দিয়ে লেখা, দেখানোর জন্য যে তুমি পরিমাপ করছো 3টি সিগনিফিকেন্ট সংখ্যা। একটি পুরো ভিডিও আছে এটার উপরে। এটা কিন্তু বিজ্ঞানসম্মত চিহ্ন দিয়ে লেখার জন্য তুমি লিখতে পারো এটা 5.60 অর্থাৎ 10 টু দি পাওয়ার 4 অর্থাৎ 5.4 গুণ 10 পাওয়ার 4, ঠিক আছে। কারণ তোমার আছে, তোমার করতে হবে তুমি যদি এটা গুণ করো 10 পাওয়ার 4 দিয়ে, তুমি এই দশমিক সরিয়ে নিয়ে 4টি সংখ্যার পরে এবং তারপর পাইয়ে দাও 56,000। তো 5.6 গুণ 10 পাওয়ার 4 এটা বিভ্রান্ত করবে না যখন তুমি বিজ্ঞানসম্মত চিহ্নের উপরে ভিডিওটা দেখবে। আশা করি এই জিনিসগুলো সামান্য একটু পরিষ্কার করবে যখন তুমি একটি বিজ্ঞানসম্মত চিহ্ন দিয়ে লেখো। এটা তোমার শেষ পর্যন্ত খুবই পরিষ্কার করে এবং কত সংখ্যক সিগনিফিকেন্ট সংখ্যা দিয়ে তুমি
আলোচনা করছে বিজ্ঞানসম্মত চিহ্নের পরিবর্তে ব্যবহার করা। সামান্য একটু পুরনো ধাঁচের, আমি ওটা খুব বেশি ব্যবহার করতে দেখিনি। এই দাগ দেয়া উপরে বা নিচে এই উচ্চ সিগনিফিকেন্ট সংখ্যার এর পরিবর্তে তুমি এটা উপস্থাপন করতে পারো একটি দশমিক দিয়ে বিজ্ঞানসম্মত চিহ্নের মাধ্যমে। এটা খুবই পরিষ্কার যে তোমার 3টি সিগনিফিকেন্ট সংখ্যা আছে। আশা করি এটা তোমাকে সাহায্য করবে এবং পরের ভিডিওতে আমরা আরো কিছু বিষয় নিয়ে আবিষ্কার করব কেন সিগনিফিকেন্ট সংখ্যা এত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন তুমি হিসেব করো গুণ বিষয়ক পরিমাপ।